ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পাটিগণিতের অংশ 1.2 নিয়ে আলোচনা করব। 1.2 আমাদের আছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে বিভাজ্যতা। মানে হচ্ছে মৌলিক সংখ্যা কি ফার্স্ট আমরা এটা জানি। মৌলিক সংখ্যা 1.2 এক থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যা কি প্রশ্ন আসতে পারে, বা মৌলিক সংখ্যা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক সংখ্যা কি বা কাকে বলে, মৌলিক সংখ্যা চেনার উপায় কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা, বা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, অথবা বলতে পারে 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, বা প্রশ্ন হতে পারে 10 থেকে 30-এর মধ্যে যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের গড় নির্ণয় করো। বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। তার মানে হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি বা কাকে বলে। আচ্ছা, মৌলিক সংখ্যা কি বা কাকে বলে ডেফিনেশন যদি চাই, তাহলে আমরা যে কাজ করব ডেফিনেশন দিব। 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 থেকে বড়, অবশ্যই 1 থেকে বড় হইতে হবে। 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক, যেটা আমরা স্বাভাবিক সংখ্যায় বলেছিলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদেরকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। যাদেরকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয় না। এটা না লিখলে হয়, ভাগ করলে বোঝার জন্য লিখে দিচ্ছি। নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, 1 থেকে বড় হবে, মাইন্ড ইট। 1 থেকে বড়, 1 থেকে বড় কেমন সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক, অবশ্যই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হয় না। 1 থেকে বড় হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। যাদের গুণনীয়ক থাকবে শুধুমাত্র 2টি, এক এবং ওই সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এভাবে লিখলে হবে। আর আমি এখানে যে লিখে দিয়েছি, যাদেরকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এভাবে লিখলেও হবে। ঠিক আছে, ওকে। এবার আসেন আপনাদের একটু ব্যাখ্যা করে বুঝাই। যদি বলে মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি, মৌলিক সংখ্যা হওয়ার শর্ত, সংজ্ঞা যদি ভুলে যান শর্ত মনে রাখলে হবে। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত, মৌলিক সংখ্যা হওয়ার শর্ত লেখো, বা 2টি শর্ত লিখো, বা 3টি শর্ত লেখো। শর্ত কি বা শর্ত লেখো, বা শর্ত কয়টি, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে 1 নম্বর শর্ত কি? 1 থেকে বড় হবে, যেটা আমি অলরেডি বক্স করে দিলাম। 1 থেকে বড় হবে, 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 থেকে বড় ধনাত্মক, 1 থেকে বড় হতে হবে, 1 থেকে বড় হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অবশ্যই অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এক থেকে বড় হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, গুণনীয়ক থাকবে জাস্ট 2টি। গুণনীয়কের আরেকটা হচ্ছে উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক 2টি হবে। গুণনীয়ক থাকবে জাস্ট 2টি, গুণনীয়ক থাকবে 2টি।
এবং ওই সংখ্যা নিজে। ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি 1 এবং ওই সংখ্যা। ওই সংখ্যা বলতে কি বোঝায়, এখানটা আপনাদের একটু ঝামেলা হইতে পারে। যেমন হচ্ছে যদি বলি 7 একটি সংখ্যা, তাহলে 7-এর গুণনীয়ক কয়টি? 2টি। 7কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 7কে 7 দিয়ে ভাগ করতে পারি। 7কে যদি আপনারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না, অবশ্যই একটা দশমিক চলে আসবে, তার মানে সেটা হবে না। এবার আসেন, তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা কেন? 7কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়। এছাড়া আপনি 7-এর আর কোনো গুণনীয়ক পাবেন না। তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। সিমিলার আপনারা যদি 5-এর কথা চিন্তা করেন, 5কে 1 দিয়ে ভাগ করা যায়, 5কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5-এর গুণনীয়ক কয়টি? 2টি, 1 এবং 5। তাহলে 5-এর এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসেন, যদি আমি 11-এর কথা চিন্তা করি, 11কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে, 11কে শুধুমাত্র 11 দিয়ে ভাগ করা যাবে, অন্য কিছু দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। 7-এর গুণনীয়ক কয়টি? 2টি। সরি 11, 11-এর গুণনীয়ক কয়টি? 2টি, 1 এবং 11। এবার আসেন 13, 13 মৌলিক সংখ্যা। 13-এর গুণনীয়ক কয়টি? 1, 13। এছাড়া আপনি এটাকে আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবেন না। তারপর আছে 17, 17-এর গুণনীয়ক 2টি, 1 এবং 17, তার মানে 17 মৌলিক সংখ্যা। 19, 19-এর গুণনীয়ক 2টি, 1 এবং 19, দ্যাট মিন্স 19 মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার 19-এর পরে 20, জোড় সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হয় না, এটা মাথায় রাখবেন। একমাত্র জোড় সংখ্যা মৌলিক, সেটা হচ্ছে 2। 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে নোট করবেন মৌলিক সংখ্যা কাকে বলে। সংজ্ঞা যদি বলে লিখে দিবেন। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত লিখো বা শর্ত কয়টি, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে এটা লিখবেন। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত: 1 থেকে বড় হবে, অবশ্যই 1 থেকে বড় হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, আর হচ্ছে গুণনীয়ক থাকবে 2টি। গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। উৎপাদক। ওকে, এতটুকু মুছি। এবার আসেন, আপনাকে যদি বলা হয় 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, তাহলে আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। 1 তো মৌলিক সংখ্যা হচ্ছে না, কারণ সংজ্ঞায় বলেছে কি 1 থেকে বড় হবে। তাহলে দেখেন 2, 2, 2 কেন মৌলিক সংখ্যা? কারণ 2 এর গুণনীয়ক 2টি। 2 কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, 2 কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। তার মানে 2 এর যাবে না মানে নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3 মৌলিক সংখ্যা, কারণ 3 এর গুণনীয়ক 2টি, 1 আর 3। 5 মৌলিক সংখ্যা। 7 মৌলিক সংখ্যা। 9 মৌলিক সংখ্যা হবে না, কারণ 9 কে আমরা অনেক কিছু দিয়ে ভাগ করতে পারি। 9 কে 1 দিয়ে ভাগ করতে পারি, 9 কে 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9 এর গুণনীয়ক পাচ্ছি 1, 3, 9। দেখেন 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। তাহলে 9 এর গুণনীয়ক কয়টি পাচ্ছি? 3টি। 3টি গুণনীয়ক যদি পাওয়া যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হয় না, তাহলে 9 হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পেলাম? 4টি। তাহলে আপনাদের যদি অপশন থাকবে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি অপশন দেওয়া থাকবে, তার মানে 4টি হবে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 4টি। তাহলে দেখেন মৌলিক সংখ্যার মধ্যে কি পাচ্ছি? 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় সংখ্যা। 2 একমাত্র মৌলিক সংখ্যা যা হচ্ছে জোড় সংখ্যা। এটা মাথায় রাখবেন। যত জোড় সংখ্যা আছে পৃথিবীতে সকল সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। সরি, ভুল বলছি। যত জোড় সংখ্যা আছে সমস্ত সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, শুধুমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। একমাত্র মৌলিক সংখ্যা জোড় হচ্ছে 2।
তাহলে 2 একমাত্র সংখ্যা যেটা জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। আবারও বলছি 2 কেবলমাত্র সংখ্যা যেটা দেখতে জোড় সংখ্যা এবং সেই সাথে মৌলিক সংখ্যা। কেন? কারণ হচ্ছে সে মৌলিক সংখ্যা হওয়ার সমস্ত শর্তগুলো ফিল আপ করছে। কারণ 2 হচ্ছে 1 থেকে বড় হচ্ছে, 2 হচ্ছে ধনাত্মক সংখ্যা হচ্ছে, 2 এর গুণনীয়ক দুইটি 1 এবং 2। এছাড়া 2 কে আপনারা অন্য কিছু দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। সেই কারণে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আপনাদের প্রশ্ন আসতে পারে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা একটি। সেই সংখ্যাটা কি? 2। 2 একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। তাছাড়া আর যত জোড় সংখ্যা আছে সমস্ত সংখ্যা যৌগিক সংখ্যা। এবার আসেন, আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো লেখো, তাহলে কি লিখবেন? 2, 3, 5, 7 লিখে দিলাম। যদি বলে কয়টি? 4টি। যদি বলে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি? 4টি। ঠিক আছে। এখন আপনাদের যদি প্রশ্নটা এরকম ভাবে দেয় যে 2 অঙ্ক বিশিষ্ট 5টি মৌলিক সংখ্যা লিখো, 2 অঙ্ক বিশিষ্ট 5টি মৌলিক সংখ্যা লিখো, তার মানে কি 11 থেকে শুরু হবে। 11 লিখতে দুটো অঙ্ক লাগছে, 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, তারপরে 23। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন, যদি চিনতে পারেন যে কারা মৌলিক সংখ্যা, তবে আপনারা 5টি বলক আর 6টি বলক লিখতে পারবেন। এখানে এই সমস্ত সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট এবং তারা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে। এবার আপনাকে যদি বলে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, আসতে পারে কোশ্চেন, তাহলে কি করে দিবেন? সমস্ত সংখ্যাগুলো একসাথে যোগ করে তখন টোটাল নাম্বার দিয়ে ভাগ করবেন। তাহলে যোগ করে দিব 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23। ভাগ করার পরে 1 2 3 4 5টি সংখ্যা আছে, এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 1 থেকে 25 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা, 10 থেকে 25 এর মধ্যে 2 অঙ্ক বিশিষ্ট যে মৌলিক সংখ্যাগুলো বের করলাম তাদের গড় নির্ণয় করো। যদি প্রশ্ন এরকম আসে তাহলে আমরা 10 থেকে 25 এর মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা খুঁজে বের করব। 5টি আছে। তারপরে গড় যদি করতে বলে সবগুলোকে যোগ করব, যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করব। যেহেতু 5টি সংখ্যা আছে তাহলে আমাদের গড় হবে 5টা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 5। ভাগ করবেন, যা হবে তাই आंसर। এটা জাস্ট আমি বলে রাখলাম, ক্রিটিক্যাল হলে এই ধরনের প্রশ্ন হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, মৌলিক সংখ্যা থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, তার মধ্যে কয়েকটা আমি জাস্ট বললাম। মৌলিক সংখ্যা কি এই জিনিসটা সুস্পষ্ট ভাবে আপনাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু পারবেন না। ওকে, এবার আরেকটা কথা বলি, বিজোড় সংখ্যা সবগুলো কি মৌলিক সংখ্যা? না, সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। সমস্ত বিজোড় সংখ্যা কি মৌলিক সংখ্যা? যদি প্রশ্ন আসে সমস্ত বিজোড় সংখ্যা কি মৌলিক? সমস্ত বিজোড় সংখ্যা সমস্ত বিজোড় সংখ্যা কি মৌলিক? নো। তাহলে আমরা উত্তর কি দিব? না। উত্তর না। কেন না? যদি আপনাকে ব্যাখ্যা চান যে সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়, কেন ব্যাখ্যা করো, তাহলে আসেন 9 একটা বিজোড় সংখ্যা, কিন্তু সে মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। কেন যৌগিক? 9 এর গুণনীয়ক 3টি। 9 এর গুণনীয়ক কে কে? গুণনীয়ক মানে কি? 9 কে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 3 9। এবার আসেন 15 একটা বিজোড় সংখ্যা, কিন্তু 15 কি মৌলিক? না। কেন নয়? 15 এর গুণনীয়ক 15 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। 15 এর গুণনীয়ক কয়টি পেল? 4টি। 9 এর গুণনীয়ক কয়টি পেল? 3টি। এরা কিন্তু বিজোড় সংখ্যা, দেখতে কিন্তু বিজোড়, বাট এরা যৌগিক। এবার আসেন যদি 21 এর কথা চিন্তা করি, 21 এর গুণনীয়ক কি কি? 1
3 7 21, 3 7 21, কয়টি? 4টি। তাহলে আমরা মৌলিক সংখ্যা হওয়ার কন্ডিশনে কি পড়েছিলাম? গুণনীয়ক হইতে হবে কেবলমাত্র 2টি। 2 এর অধিক যাদের গুণনীয়ক খুঁজে পাওয়া যাবে তারাই যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে 9 15 21 তারপরে 25 বা আরো অনেক কিছু হইতে পারে যেগুলো দেখতে যেগুলো দেখতে বিজোড় সংখ্যা কিন্তু তারা যৌগিক সংখ্যা, কারণ হচ্ছে তাদের গুণনীয়ক 2টির বেশি। 2টির বেশি যাদের গুণনীয়ক থাকবে তারাই হবে যৌগিক সংখ্যা। ঠিক আছে? ওকে, এবার তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না। ঠিক আছে? সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না, কিন্তু মৌলিক সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো বিজোড় সংখ্যা। ব্যতিক্রম হচ্ছে 2। মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা হয়। ব্যতিক্রম 2। মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা হয়, ব্যতিক্রম হচ্ছে 2। ব্যতিক্রম এক্সেপশনাল ট্রু, তার মানে 2 কে বাদ দিলে আর যতগুলো মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি সমস্ত সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। 2 3 5 7 11 13 17 ডট 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 ডট। আমরা যদি একটু চেহারার দিকে তাকাই, এটাকে আমি বক্স করে ফেললাম। 2 এর কথা যদি বাদ দেই বাকি যত মৌলিক সংখ্যা আছে সমস্ত সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। 3 5 7 11 13 17 বা আরো অনেক কিছু। 2 কে যদি আমি সাইড করে দেই বাকি সমস্ত মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। শুধুমাত্র ব্যতিক্রম সংখ্যা হচ্ছে 2, যা দেখতে জোড় কিন্তু সে মৌলিক, কারণ মৌলিক হওয়ার কন্ডিশন সে ফিল আপ করেছে, সে কারণে এটা মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, বাকি সমস্ত মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। 2 কে বাদ দিলে সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। 2 ব্যতীত বাকি সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা হয়, কিন্তু সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। কেন হয় না? কারণ বলেছি 25 একটি বিজোড় সংখ্যা কিন্তু সে যৌগিক, কারণ 25 এর গুণনীয়ক 1 5 25। 25 এর গুণনীয়ক হচ্ছে 3টি। 3টি যদি গুণনীয়ক খুঁজে পাওয়া যায় তবেই সেটি যৌগিক হয়ে যায়। আপনারা এই অংশটা অবশ্যই ভালো করে রিভিশন দিবেন বাসায়। এখান থেকে প্রশ্ন হবে, সিটি পরীক্ষায় প্রশ্ন আসবে, কোয়ার্টারলিতে আসবে, হাফ ইয়ারলিতে আসতে পারে। ঠিক আছে? তার মানে মৌলিক সংখ্যার যে বেসিক অংশটুকু আছে সেটা আমরা বারবার শিখবো। প্রথমে শিখবো মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা চেনার উপায় কি, তারপরে হচ্ছে 2 কি ধরনের সংখ্যা, মৌলিক সংখ্যা। 2 দেখতে জোড় হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা কেন, ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন হতে পারে সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা কিনা, না সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না, কেন মৌলিক সংখ্যা না। যেমন 27 তো বিজোড়, সে কেন মৌলিক না, কারণ 27 এর গুণনীয়ক 2টির বেশি গুণনীয়ক হলে তারা যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে? ওকে, ভালো করে শিখবেন। সিটি পরীক্ষার প্রস্তুতি বাসায় একটু ভালো করে নেন, রিভিশন দেন। আশা করি ক্লাস যারা মনোযোগ দিয়ে করেছেন তারা ভালো করবেন। ধন্যবাদ আপনাদেরকে।